হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেনবোজ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর বই পড়ছো। আজকে থাম্বনেলে দেখে নিয়েছো আজকে 3টে বইয়ের রিভিউ রয়েছে এবং 3টি বই হরর থ্রিলার রিলেটেড এবং বেসটা কিন্তু হরর। এই 3টে বইকে আমি টিপিক্যাল তন্ত্রমন্ত্র বা এই ধরনের বই বলতে পারবো না, কিন্তু ডেফিনেটলি ভয়ের এলিমেন্ট রয়েছে এবং হরর বুক মানে হরর জনর বলতে যে বইগুলো বোঝাই আমরা, এই বইগুলো কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। তো আমি আজকে দেরি করব না, কেননা 3টে বই আছে মানে সেগুলো নিয়ে ডিসকাস করতে একটু সময় লাগবে। আমি জাস্ট সেই ডিসকাশনে ঢোকার আগে দুটি কথা তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। ফার্স্ট তো ডেফিনেটলি আমি বইগুলো সেই অর্ডারেই রিভিউ করব যে অর্ডারে আমি পড়েছি, মানে যে বইটা ফার্স্ট পড়েছি ফার্স্টে তার রিভিউ, তারপরে যে বইটা পড়েছি সেরকমভাবে রিভিউ করব। আর 2 নম্বর কথাটা, যেটা তো আমি প্রত্যেক সপ্তাহতেই বলে থাকি বা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি তোমাদের সেটা হচ্ছে একটা রিকোয়েস্ট, যে যদি আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়ে থাকে এবং তোমরা যদি মনে করো যে এই ভিডিওগুলো থেকে তোমরা অনেক নতুন ধরনের বইয়ের সন্ধান পাচ্ছ, বইয়ের ভালো রিভিউ পাচ্ছ এবং সিমিলার কন্টেন্ট তোমরা দেখতে চাও, তাহলে প্লিজ একটু আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটাও প্লিজ একটু ক্লিক করে দিও। তাহলে এরপর যখনই আমি যাই পোস্ট করব, কোনো বই রিলেটেড পোস্ট যাই হোক, সেটা তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। অনেকেই তোমরা আমার ভিডিওগুলো দেখছো, রিটার্নিং ভিউয়ার্স প্রচুর রয়েছে, কিন্তু অনেকেই মানে সাবস্ক্রাইব না করে দেখে জাস্ট চলে যাচ্ছ। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি আরও বেশি ইন্টারেস্ট ফিল করবো, একটা মোটিভেশন আসে যে তোমাদের জন্য নতুন নতুন বইয়ের সন্ধান নিয়ে আসি। তো যাই হোক, এই দুটো কথাই তোমাদের আগে বলার ছিল। আমি আর দেরি করব না, আজকে একদম ডিরেক্টলি বুক রিভিউতে চলে যাব। তো ফার্স্ট যে বইটা আমি পড়ে শেষ করেছিলাম সেটা হলো ইভিল, আকাশ গুহর লেখা, স্মেল অফ বুকস থেকে বেরিয়েছিল এবং এইটার প্রিন্টেড প্রাইস হলো 249 টাকা, 49 টাকা। আচ্ছা, এই বইটা এবারে বই মেলাতে বেরিয়েছিল এবং এই বইটা যখন আমি লাস্ট বুক হলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বইটা কিনেছি, তোমরা অনেকেই কিন্তু এই বইটা সম্বন্ধে এই বইটা রিভিউ জানতে চেয়েছিলে। তো এই বইটা আমি সেই জন্য একটু তাড়াতাড়ি পড়ে নিয়েছিলাম। তো এই বইটার পৃষ্ঠা সংখ্যা একটু বলে দিই। পৃষ্ঠা সংখ্যা হলো 135 পৃষ্ঠা, মানে একটা সিটিং বা দুটো সিটিংয়ে তোমরা কমপ্লিট করতে পারবে বইটা। অ্যাজ সাচ কোনো খুব যে প্রো লেভেলের রিডার হতে হবে তা না, একদম ইনিশিয়াল যারা পড়ছো, যারা বিগিনার্স লেভেল, তারাও বইটা পড়তে পারো। স্মেল অফ বুকসের পেজ কোয়ালিটি বেশ সুন্দর, ফন্ট সাইজও একদম ঠিকঠাক, কোনো খুব বেশি যে আমি প্রিন্টিং বা এডিটিং এরার পেয়েছি তাও নয়। বইটার মধ্যে কিন্তু কোনো অলংকরণ নেই, হ্যাঁ, বইটা কিন্তু একদম ঠাসা লেখা, তো সেটা একটা জিনিস। আচ্ছা, এবার আমি বলি যে বইটার কভারটাতে আসি। বইটার কভারটাই অ্যাকচুয়ালি বেশি আমাকে টেনেছিল যে বইটা কেনার জন্য, কেন বইটার গেট আপটা, মানে এই পুরো প্রচ্ছদটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, ভীষণ আই ক্যাচি লেগেছিল। দেখতেই পাচ্ছ একদম ব্ল্যাক অ্যান্ড রেডের একটা কম্বিনেশন এবং নামটা লেখকের নামটা শুধু সাদা দিয়ে লেখা, বাকি এটা পুরো একদম থিমটা পুরো রেড অ্যান্ড ব্ল্যাকের এবং একটি ওই আমরা যাকে বলি শয়তান সেরকম টাইপের একটা ফেস দেওয়া রয়েছে, গোড ফেস। তো যাই হোক, এইটা হচ্ছে বেসিক্যালি বইটা। তো এইবার আমি বইটার বিষয়বস্তুতে আসি। বইটার ব্লাবটা আমি তোমাদের একটু দেখিয়ে দেব, কিন্তু আমি আমার মতো করে গল্পটা ডেফিনেটলি বলে দেবো। আমার মনে হয় স্পষ্টই তোমরা দেখতে পাচ্ছ, তার কারণ কালোর ওপর সাদা দিয়ে লেখা মানে যথেষ্ট ঠিকঠাকভাবেই আসার কথা ভিডিওতে। একটু পজ করে তোমরা পড়ে নিতে পারো, আমি আমার মতো করে ডেফিনেটলি বলে দেবো গল্পটা। আচ্ছা বেশ, এবার আমি গল্পটাতে আসি। গল্পটার শুরুটা হচ্ছে 1924 সাল থেকে। এই যে 1924 সাল থেকে শুরু। তখন আমরা দেখব যে কার্শিয়াংয়েরই একটি সেন্ট অগাস্টিন অ্যাবি, সেখানে কিছু নান যারা আমরা যাদের সিস্টার বলি, সেরকম একটি অর্গানাইজেশন রয়েছে এবং সেই সিস্টাররা সেখানে থেকে ভগবানের ঈশ্বরের যেরকম প্রেয়ার্স নিয়ে থাকেন, পড়াশোনা নিয়ে থাকেন, সেরকম বিষয়। এবং সেখানকার একজন সিস্টার হলেন সিস্টার অ্যাবিগেল, এবং বলা হয় যে সিস্টার অ্যাবিগেলের বেশ কিছু ঐশ্বরিক ক্ষমতা রয়েছে এবং তিনি অত্যন্ত মানে জনপ্রিয় ওখানে একজন ক্যারেক্টার এবং
তার এই ঐশ্বরিক ক্ষমতার জন্য তাকে তিনি নাকি ঈশ্বরের অনেক কাছাকাছি বলে মনে করা হয়। তো সেই রকম সেই সিস্টার অ্যাবিগেলের সাথে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয় এবং ইভেনচুয়ালি আমরা দেখব সেই ঘটনাগুলোর মূলে হলো শয়তান, মানে যাকে আমরা বলি ডেভিল বা ইভিল। সেই সেই ঘটনা কিছু সেখান থেকে আমাদের কিছু ঘটনা পুরো প্রথম দিকে আমরা জানতে পারবো না, কিন্তু ডেফিনেটলি বুঝতে পারবো যে কিছু একটা প্রবলেম ঘটছে যেখানে সিস্টার অ্যাবিগেল হচ্ছেন সেন্টার ক্যারেক্টার এবং তার সাথে ডেভিল বা ইভিলের একটা কানেকশন তৈরি হচ্ছে সামহাও। কিন্তু স্বাভাবিকভাবে একটা দোনামনা থাকবে যে একজন যে একদম ঈশ্বরের কাছাকাছি, যার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, এমন একজন সিস্টারের সাথে ইভিল বা ডেভিলের কানেকশন কি হতে পারে, সেই কানেকশনটাও কিন্তু আমাদের এখানে লেখক লিখে দিয়েছেন। আমরা এখানে এটা পড়ে জানতে পারবো। এইবার ঘটনাটা এগিয়ে যাচ্ছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ওই যেখানে আমাদের আগে এই সেন্ট অগাস্টিন অ্যাবি ছিল, সেখানে কার্শিয়াংয়ে সেই জায়গাটাতেই অ্যাবি চত্বরটা একটু বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে কোনো একটা অঘটন ঘটেছে অতীতে, সেটা আমরা একটা মানে আন্দাজ তো 2024-এর প্রেক্ষাপটে পেয়ে গেছি। কিন্তু সেই রকম সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে সেই অংশটা কিছুটা ঘিরে দিয়ে বাকি অংশটা নিয়ে একটি অনাথ আশ্রম এবং তাদের একটি স্কুল খোলা হয়েছে, আবার একদম বাচ্চাদের নিয়ে আবাসিক একটি স্কুল খোলা হয়েছে। এবং যেমন বললাম, সেই আবাসিক স্কুলে মূলত অনাথ বাচ্চারাই পড়াশোনা করে এবং সেই বাচ্চাদের মধ্যে লাকপা বলে একটি ক্যারেক্টার আমরা বাচ্চা দেখব, যে কিন্তু খুব দুরন্ত বা খুব দুষ্টু, অথচ খুব সামহাও টিচারদের খুব ফেভারিট। তো এই রকম একটা ক্যারেক্টার লাকপা, তার খুব ইন্টারেস্ট যে ওই অ্যাবিতে একটি বা অ্যাবি এবং তাদের যে স্কুলটা, সেই স্কুলের একটি সিঁড়ির তলার একটি অংশ রয়েছে, যে অংশটাতে স্টুডেন্টদের যাওয়া মানা। সেই অংশটাতে শুধু দিনের বেলাতে দিনের শেষে একজন ফাদার এবং যে মাদার সুপিরিয়র তিনি যান, তারা দুজন যান এবং সেখানে কিছু ওই হোলি ওয়াটার বা এই ধরনের দিয়ে কিছু রিচুয়ালস হয় এবং তারা চলে আসেন ওখান থেকে। তো এছাড়া কিন্তু স্টুডেন্টদের ওই চত্বরে যাওয়া মানা। এবার ডেফিনেটলি লাকপা যেহেতু খুব দুরন্ত দুষ্টু একটা বাচ্চা, তার কিন্তু একটা ইন্টারেস্ট যে ওই সিঁড়ির তলায় কী আছে সেটা দেখতে চায়। তো এইরকম একটি ঝড় বৃষ্টির রাতে লাকপা সামহাও ওই সিঁড়ির তলা অবধি পৌঁছে যায় এবং অদ্ভুতভাবে তার সাথে কিছু ঘটনা ঘটতে থাকে। এক্স্যাক্টলি কী ঘটে সেটা আমরা প্রথমেই জানতে পারবো না, ধীরে ধীরে জানতে পারবো। আমি সেই স্টোরিটা ডিটেলে যাচ্ছি না, তার কারণ গেলে স্পয়লার হয়ে যেতে পারে। এরপরে আমরা দেখব যে এই লাকপা যে ওখানে পৌঁছে গেছিল সিঁড়ির তলাতে, তার ফলে অনেক দিনের গুপ্ত কিছু রহস্য, যেটা সিঁড়ির তলায় হয়তো কোনোভাবে সেটাকে আটকে রাখা হয়েছিল, সেটা বেরিয়ে আসে এবং তার সাথে সাথে বেরিয়ে আসে একটা অপশক্তি। এই অপশক্তিটা কি এবং অপশক্তিটা মানে এই যে বর্তমানে যে স্কুল রয়েছে ওখানে, সেটার সেই স্টুডেন্টদের কীরকম ক্ষতি করতে পারে এবং সেই অপশক্তিটাকে কি আদৌ পরাস্ত করা সম্ভব, সেটা নিয়ে গল্পটা। এইবার বিষয়টা হচ্ছে এই বইটাতে নতুন কিছু আছে কিনা। অ্যাজ সাচ যে এটাকে তন্ত্রমন্ত্রর বই বলবো তা নয়, ডেফিনেটলি ভূতের গল্প বা হরর জনারের বই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম আমরা এখানে খ্রিশ্চান কমিউনিটির যে ইভিল বা ডেভিলের যে বিষয়টা, সেইটা আমরা এর মধ্যে দেখব। আমার ইনিশিয়ালি বইটা খুব একটা নতুনত্ব লাগেনি, তার কিছু কারণ আছে। কারণটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আকাশ গুহর লেখা কিন্তু আমি এর আগে পড়িনি। আমার বইয়ের গেট আপটা দেখে এবং আকাশ গুহর লেখা আমি আগে যেহেতু পড়িনি, সেহেতু আমার এই বইটা পড়ার ইচ্ছে ছিল, কিন্তু পরে দেখলাম যে বইটা আমাকে একটুখানি নিরাশই করলো। তার কারণ হচ্ছে যারা কিছু মুভিজ আছে ইংলিশে, যেমন দ্য নান পার্ট 2, পোপস এক্সরসিস্ট, এই ধরনের মুভিগুলো যারা দেখেছো তাদের কিন্তু এই বইটাতে নতুনত্ব কিছু পাবে না তোমরা। বেসিক্যালি নান পার্ট 2, পোপস এক্সরসিস্ট এবং ওমেন, এই 4টে মুভি যদি তোমরা দেখে থাকো, তাহলে ওই 4টে মুভির গল্প নিয়ে কোথাও একটা পাঞ্চ বানিয়ে এই বইটা লেখা। সো বেসিক্যালি এই বইটার মধ্যে নতুনত্ব কিছু আমার কিন্তু চোখে পড়েনি, যে কারণে আমার একটুখানি
নিরাশ হয়েছি আমি এই বইটা পড়ে। এবং বইটাতে দেখো হতেই পারে কোনো একটা অনেক অনেক গল্পই আমরা লেখকদের দেখেছি যে কোনো একটা সিনেমা বা কোনো একটা অন্য বই বা কোনো একটা কিছু থেকে হয়তো সে আইডিয়াটা লেখকরা রিসিভ করছেন, কিন্তু ডেফিনেটলি সেই আইডিয়াটা তারপর তারা কিভাবে পোর্ট্রে করছে সেটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। যে কারণে অনেক বইয়ের মধ্যে অনেক কিছু ছোঁয়া থাকলেও আমরা সেই বইটা পড়ে এনজয় করি, বাট এই বইটাতে যেটা হয়েছে এই এতগুলো সিনেমা নিয়ে সিনেমার সেই টুকরো টুকরো অংশগুলো গল্পগুলো যেন উনি এর মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। মানে অ্যাজ সাচ লেখক হিসাবে নতুন কিছু এলিমেন্ট দেওয়া সেই সেই জায়গাটা কিন্তু আমি এই বইটাতে পাইনি, যার ফলে এই বইটা পড়ে আমি একটুখানি ওই যে বললাম যে হতাশই হয়েছি। তো তোমরা যারা এই ধরনের মুভিগুলো দেখোনি তারা হয়তো এই বইটা তোমরা এনজয় করতে পারো পড়তে গিয়ে, কিন্তু যারা তোমরা এই মুভিগুলো দেখেছো তাদের কিন্তু এই বইটা হয়তো অতটা ভালো লাগবে না। তো এইটা ছিল ফার্স্ট বই রিভিউ। এইবারে আমি আসি দ্বিতীয় বইটা, যে বইটা মানে এরপরে আমি পড়েছি সেটা হলো বিনোদ ঘোষালের মৃন্ময়ী, অপার্থিব আতঙ্ক অলৌকিক। একদম জিস্টে মোটামুটি লিখেই দিয়েছে যে কি বিষয় বইটা। বইটা বেরিয়েছে পত্রভারতী থেকে এবং বইটা আমি কিনেছি এই লাস্ট যে কৃষ্ণনগর বইমেলা বা নদিয়া বইমেলা যেটা হয়েছে সেই নদিয়া বইমেলাতে আমি বইটা কিনেছিলাম। আচ্ছা, বইটার প্রিন্টেড প্রাইস বলে দিই। বইটার প্রিন্টেড প্রাইস হলো 225 টাকা। আচ্ছা, পত্রভারতীর ওপরে যে মানে পত্রভারতীর এই বইটার ক্ষেত্রে একটা ডাস্ট জ্যাকেট রয়েছে এই যে, এবং ডাস্ট জ্যাকেটে যে কভার পেজ বা যে প্রচ্ছদটা রয়েছে সেটা কিন্তু হার্ড কভারেও সেই প্রচ্ছদটাই রয়েছে। তো এটা হচ্ছে বিষয়। পত্রভারতী ম্যাক্সিমাম বইতে এরকম থাকে। আচ্ছা, এটার পৃষ্ঠা সংখ্যা বলে দিই। পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 143। বেশ, এবার আর একটা জিনিস বলি, পত্রভারতীর পেজ কোয়ালিটি বা ওদের প্রিন্টিং কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই, নতুন করে খুব সুন্দরই হয় প্রত্যেকবার, এবং খুব যে প্রিন্টিং এরা বা এডিটিং এরা থাকে তা নয়। এই বইটিতেও সেরকমই মানে খুব বেশি এডিটিং এরা প্রিন্টিং এরার আমি কিছু পাইনি। আচ্ছা, এটার বইটাও কিন্তু এর মধ্যে কিন্তু অ্যাজ সাচ কোনো অলংকরণ নেই, শুধু প্রত্যেকটা অধ্যায়ের আগে এই ছবিটাই রয়েছে, তো আলাদা কোনো অলংকরণ নেই। বেশ, বিনোদ ঘোষালের লেখা নিয়ে আলাদা করে বলার কোনো জায়গা নেই। উনি অসাধারণ লেখেন এবং খুব মানে আমি ওনার ভূতের গল্প পড়েছি, ওনার রহস্য গল্প পড়েছি, ওনার সামাজিক গল্প পড়েছি। আমার প্রত্যেকটা গল্পই কিন্তু বেশ ভালো লেগেছে, মানে প্রত্যেকটা লেখাই ওনার খুব ভালো লাগে আমার পড়তে, এবং একটা স্মুথনেস আছে, মানে তোমাদের পড়তে পড়তে কখনো বোর ফিল হবে না। সে যতই সামাজিক গল্প হোক না কেন, যাই হোক না কেন, তোমার কখনোই বোর লাগবে না পড়তে। এবং একদম বিগিনার লেভেল যারা, তারা মানে একদম যে খুব যে খুব প্রো রিডার হতে হবে তেমন নয়, সবাই এই ধরনের বইগুলো পড়তে পারে ওনার লেখা। তো এইটা অবশ্যই মাথায় রেখে আমি বইটা শুরু করেছিলাম, এবং বইটা কিন্তু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। বইটা কিন্তু বেশ সুন্দর। এই বইটার মধ্যেও কিন্তু অ্যাজ সাচ টিপিক্যাল যে তন্ত্রমন্ত্রের এলিমেন্ট তা কিন্তু নেই, তবে হ্যাঁ তার কিছু ছোঁয়া আছে। তো যাই হোক, সেটা আমি গল্পটা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করব। পেছনে একটা এই যে বইয়ের পেছনটাতে একটা ব্লার্ব দেওয়া আছে, সেটা তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো। আরও ডিটেল ব্লার্ব সামনের কভারটাতে দেওয়া রয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা বেশ, তো এবার এইখানটা তো একটা ব্লার্ব দেওয়া রয়েছে, বড় ব্লার্ব। তো তোমরা একটু পজ করে পড়ে নেওয়ার চেষ্টা করো, যদি আমার মনে হয় স্পষ্টই দেখা যাচ্ছে, আর না হলে আমি এমনি নিজের মতো করে গল্পটা বলবই। আচ্ছা, এইবার আমি আসি গল্পটাতে। তন্ময় হচ্ছে এই গল্পটা সেন্ট্রাল ক্যারেক্টার, এবং তার একজন বন্ধু রয়েছে। তন্ময়ের বন্ধুর নামটি হলো, যা হয় আর কি, বইটা পড়তে পড়তে একটুখানি টাইম লাগে, জয়, রাইট। তন্ময় এবং জয় তারা একদম ছোটবেলার বন্ধু, এবং তারা দুজনে, তাদের নেশা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানো। এবং তন্ময়ের খুব শিগগিরই হয়তো বিয়ে হবে। এবার যে কারণে তারা ঠিক করলো যে বিয়ের আগে একটি ওই ব্যাচেলার্স ট্যুর মতো একটা ট্রিপ করা যায়, যেখানে জয় এবং তন্ময় দুজনে রাজস্থান যাওয়ার কথা মনে করে। এবার রাজস্থানে একটি বিক্রমগড় কেল্লা বলে একটি কেল্লা রয়েছে, যে কেল্লাটা বলা হয় নাকি ভুতুরে,
এবং যে কেল্লার মধ্যে অনেক রকম অনেক অদ্ভুত ঘটনা ঘটে। ইভেন মানে গভর্নমেন্ট থেকেও সেই কেল্লাতে রাত্রি যাপন করা পুরোপুরি বারণ। তো এইরকম একটি কেল্লাতে তারা কেল্লা ঘুরতে যায় এবং সেখানে গিয়ে তন্ময় অদ্ভুতভাবে একটি বীজ, ফুলের বীজ খুঁজে পায়। এই ফুলের বীজটা নিয়ে তন্ময়ের একটা ইন্টারেস্ট গ্রো করার কারণ আছে। তন্ময় কিন্তু নিজের একটি নার্সারি, ফুলের নার্সারি রয়েছে, যেটা তন্ময়ের অ্যাকচুয়ালি বিজনেস। যে ও ফুল গাছপাতা এত ভালোবাসে যে ওর নিজস্ব নার্সারি রয়েছে এবং ও খুব ইউনিক ফুল চারদিক থেকে খুঁজে নিয়ে আসতে পছন্দ করে। তো স্বাভাবিকভাবেই যে এই পুরনো কেল্লার মধ্যে যখন ওই বীজটি সে খুঁজে পায়, একটি সুন্দর বাক্সে করে রাখা ছিল সে, এবং বীজটির মধ্যে খুব সুন্দর একটা স্মেল যেন তাকে অ্যাট্রাক্ট করছে। তো সে স্বাভাবিকভাবে, যদিও তাকে বারবার বারণ করা হয়েছিল যে এই কেল্লা থেকে কোনো জিনিস যেন সে তার সঙ্গে করে নিয়ে না যায়, কিন্তু তা সত্ত্বেও ওই ফুলের বীজটা কিন্তু সে সঙ্গে করে নিয়ে আসে বাড়িতে এবং তারপরে বাড়িতে সেই বীজটি সে নার্চার করতে থাকে খুব স্বাভাবিকভাবেই। তখন মানে তার লাইফে তার বিয়ে ঠিক হচ্ছে, একটা পরিবেশ অন্যরকম রয়েছে। সেই পরিবেশটা সম্পূর্ণ পাল্টে যায় এই ফুলের বীজটা আসার পর থেকে। কি হয় না, ফুলের বীজটা আসার পরেই তার যে রেগুলার যে রাজেশ বলে সম্ভবত নাম, যে সারাদিন এই তার তন্ময়ের ফুলের নার্সারিটি দেখাশোনা করতো, সে অদ্ভুতভাবে মারা যায় এবং তার জায়গায় রাতারাতি বিজু বলে একজন কি বলবো মালি এসে এই তন্ময়ের সাথে যোগাযোগ করেন এবং তিনি বলেন যে সে শুধু রাত্রিবেলা কাজ করবে এবং একমাত্র সেই পারবে এই বীজটা থেকে ফুল ফোটাতে। এবং এই ফুলের বীজটা এবং বিজু বলে যে মালিটা, তাদের আগমনের ফলে বেশ কিছু অদ্ভুত ঘটনা সারাউন্ডিংয়ে ঘটতে থাকে এই তন্ময়ের সাথে এবং তন্ময়ের পরিবারের সাথেও। এবং তার সাথে সাথে তন্ময় যেখানে থাকে তার বাড়ির আশেপাশে বেশ কটা গ্রাম জুড়েও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে এবং কিছু আনন্যাচারাল ডেথ শুরু হয়। এবং ডেথ কাদের হচ্ছে না, সন্তান সম্ভাবা যেসব নারী তাদের মৃত্যু হচ্ছে। তো এইরকম একটা সিচুয়েশন যখন তৈরি হয় তখন ডেফিনেটলি তন্ময়েরও আস্তে আস্তে নতুন বিয়ে হয়েছে এবং তন্ময়ের যে ওয়াইফ, তার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক তন্ময়ের, তা সত্ত্বেও কোথাও একটা যেন তাদের স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি হচ্ছে না। এই যে সম্পর্কটা তৈরি হওয়া বা কোথাও একটা তন্ময় তার ওয়াইফের থেকে আস্তে আস্তে দূরে সরে যাওয়া, এর কারণ কি? এবং এই যে ফুলটা আলটিমেটলি ফোটানো গেল এবং বিজু বলছে যে, বিজুর মতে যে এই ফুলটা পৃথিবীতে আর কোথাও ফুটবে না, এই একমাত্র তন্ময়ের যে নার্সারি সেখানেই ফুটছে এবং এই ফুল ফোটানোর একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে যেটা একমাত্র নাকি বিজু ছাড়া আর কেউ জানে না। তো এবং তার সাথে যে এই চারপাশের এই অলৌকিক অদ্ভুত ঘটনাগুলো ঘটছে, মৃত্যুগুলো ঘটছে, এই সমস্তগুলো কি কানেক্টেড যদি হয় তাহলে কিভাবে কানেক্টেড? এবার খুব স্বাভাবিকভাবে তন্ময় একটি বিপদের মধ্যে এসে পড়েছে, সেটা সবাই বুঝতে পারছে এবং জয় ভীষণভাবে চেষ্টা করছে তার বন্ধুকে সাহায্য করার এবং জয় দেখতে পাচ্ছে যে তন্ময় কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। কোথাও একটা যে তন্ময়কে সে ছোটবেলা থেকে চিনতো, বন্ধু হিসাবে ভাবতো, সেই তন্ময় যেন পুরো আকাশ পাতাল তার চরিত্রের ডিফারেন্স চলে এসছে। এবং এর ফলে কি তন্ময় জয় কি পারবে তন্ময়কে আগের লাইফে ফিরিয়ে আনতে বা তন্ময়ের ওয়াইফকে বা তন্ময় পরিবারকে একটু কি বলবো বাঁচিয়ে রাখতে? তো সেইটা নিয়ে গল্পটা, এবং গল্পটা কিন্তু একটা এমন জায়গায় শেষ হবে যেটা খানিকটা ওপেন এন্ডেড। তারপরে অনেক কিছু হতে পারে, আবার নাও হতে পারে, গল্পটা ওখানে শেষ হয়ে যেতে পারে। কিন্তু আমার গল্পটা পড়ে মনে হয়েছে গল্পটা একটা ওপেন এন্ডিংয়ে গিয়ে শেষ হয়েছে, যেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আমার মনে আছে আমি ছোটোবেলায় যে স্কুলে পড়তাম, তো আমাদের যিনি বাংলা টিচার ছিলেন তিনি বলতেন যে শেষ হইয়াও হইল না শেষ। ওনার কথা নয়, ডেফিনেটলি অন্যর একজনের কোট ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোটটা কার কথা কোট করতেন। তো ঠিক সেই রকম গল্পের এন্ডিং হচ্ছে এইটা, যে শেষ হইয়াও হইল না শেষ টাইপের এন্ডিং। তো যাই হোক, এই নিয়ে গল্পটা। তোমরা যারা টিপিক্যাল তন্ত্রমন্ত্রের গল্প পড়তে পছন্দ করো না
কিন্তু ভালো ভয়ের গল্প পড়তে চাও, আমি ঠিক ভূত বলবো না, কিন্তু এটা ভালো ভয়ের গল্প হিসেবে কিন্তু তোমরা এই বইটা অবশ্যই পড়তে পারো। এই বইটার মধ্যে সাংঘাতিক কিছু হরর এলিমেন্ট রয়েছে, একটু জাম্প স্কেয়ার মোমেন্টও কিছু কিছু জায়গায় রয়েছে, বেশ ভালো লাগবে পড়তে। আর অবভিয়াসলি বিনোদ ঘোষের লেখা, ওনার লেখা নিয়ে যে বললাম যে ওনার লেখা পড়তে খুব ভালো লাগে, তো আমি বলবো এটা ডেফিনেটলি মাস্ট রিড বলবো না, কিন্তু তোমরা বইটা, যারা তোমরা এই ধরনের বই পড়তে ভালোবাসো তারা কিন্তু একবার বইটা পড়তেই পারো। আচ্ছা, এই গেল 2 নম্বর বই। এবার আসবো লাস্ট বইটা, যেটা আমি একদম রিসেন্টলি শেষ করেছি পড়ে, সেটা হলো রুধির জাতিকা। এই বইটা মৃগাঙ্ক চক্রবর্তীর লেখা, এটাও বেরিয়েছে দ্বীপ প্রকাশন থেকে, এবং এটা বেরিয়েছে একদমই পয়লা বৈশাখের সময়। বইটি একদম লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ, অপদেবতা, যৌনাচার, গ্রিক পুরাণের নিষিদ্ধ অধ্যায় ও বাবু কলকাতা। কি কি টপিক রয়েছে, কি কি থিম রয়েছে বইটাতে, সেগুলো কিন্তু এখানে একটা ওয়ার্ডে একদম লেখা রয়েছে। এবং দেখতে পাচ্ছ কয়েকটা জায়গায় আমি একটু মার্ক করে করে পড়েছি, তার কিছু কারণ আছে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আচ্ছা, বইটার প্রথমেই আসি, একদম একটা ডাস্ট জ্যাকেট রয়েছে, উপরে কভারটা বেশ আই ক্যাচি একটা কভার। ডাস্ট জ্যাকেটটা খুললে কিন্তু প্লেন একদম কার্ডবোর্ড যেরকম, মানে হার্ড বাউন্ড যেরকম হয় সেরকম, ভেতরে কোনো, এটার ভেতরে কোনো রকম কোনো প্রচ্ছদ নেই, প্রচ্ছদটা শুধু এই ডাস্ট জ্যাকেটেই রয়েছে। আচ্ছা, এটার প্রিন্টেড প্রাইস সম্ভবত 275, হ্যাঁ 275 টাকা প্রিন্টেড প্রাইস। এটার পৃষ্ঠা সংখ্যা হলো 168, তবে 168 হচ্ছে লাস্টের এই টিকা অংশটি নিয়ে, শুধু গল্প যদি পড়তে চাও সেটা হচ্ছে 161 পাতার একটি গল্প। আচ্ছা, দ্বীপ প্রকাশনেরও পেজ কোয়ালিটি বেশ সুন্দর অবভিয়াসলি, এবং ওদের ফ্রন্ট সাইজও ঠিকঠাক, কিন্তু দ্বীপ প্রকাশনের যেটা নিয়ে আমি বারবার মানে আমার মন খারাপ হয় দ্বীপ প্রকাশনের বই পড়তে গিয়ে, সেটা হচ্ছে প্রিন্টিং এরার, এডিটিং এরার। এই বইটাতেও আছে, অপেক্ষাকৃত কম। আমি আরও এই হাওয়ার রাত বা এই ধরনের বইগুলো যখন পড়েছি তখন এত বেশি প্রিন্টিং এরার পেয়েছি, সেই তুলনায় এই বইটাতে প্রিন্টিং এরার কম, কিন্তু এটাতেও কিন্তু প্রচুর প্রিন্টিং এরার রয়েছে, এডিটিং এরার রয়েছে, যেটা আমার মনে হয় দ্বীপ প্রকাশনের মতো একটা নাম করা প্রকাশনী, আমি বারবার ওনাদের রিকোয়েস্ট করি যে আপনারা প্লিজ একটু যদি খেয়াল করেন, কেননা বারবার এত সুন্দর লেখকরা লেখেন, সেখানে শুধু এই এডিটিং এরার, প্রিন্টিং এরারের জন্য একটা স্মুথ রিডিং প্রসেস আটকে যায়, এটা বোধহয় কাম্য নয়। তো সেই জন্য আমি দ্বীপ প্রকাশনের কাছে এই অনুরোধটা আমি বারবার করছি গত কয়েকবার ধরেই, প্লিজ একটু প্রুফটা ঠিক মতো দেখুন, কেননা প্রচুর প্রিন্টিং এরার, এডিটিং এরার থাকছে। এই বইটাতেও আছে, বেশ কিছু আছে, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি হাওয়ার রাত বা এই ধরনের বইগুলোর মতো অতটাও নয়। বেশ, এইবার আমি গল্পটাতে আসবো, তার আগে একটু বলে দিই, মৃগাঙ্ক চক্রবর্তীর লেখাও কিন্তু আমি এর আগে পড়িনি, এবং কিন্তু ওনার অনেক কটা বই যদিও আমার উইশ লিস্টে রয়েছে, বাট আমার পড়া হয়নি এর আগে বই, এটা দিয়ে ফার্স্ট আমি ওনার বইটা পড়লাম, মানে ওনার লেখা পড়ছি। তো এবং বইটার আমার ইউনিক লেগেছিল, প্রথমত আই ক্যাচি লেগেছে আমার কভারটা, এবং তারপরে আমার এই টপিকগুলো বেশ ইন্টারেস্টিং লেগেছিল, তো আমি এই বইটাই আনিয়েছি, মানে পড়তে শুরু করেছিলাম ফার্স্টে। আচ্ছা, এইবার আমি আসি গল্পটাতে যাওয়ার আগে আমি তোমাদের একটু ব্লার্বটা দেখিয়ে দিই, আমার মনে হয় তোমরা ব্লার্বটা পড়তে পারবে। আমি আমার মতো করে ডেফিনেটলি গল্পটা বলে দেব। বেশ, আমি আমার মতো করে গল্পটাতে যাচ্ছি। গল্পের টাইম পিরিয়ডটা কিন্তু অনেকটা বিস্তৃত। ভারতে খ্রিস্টপূর্ব 250 থেকে, মানে 250 খ্রিস্টপূর্ব থেকে আরম্ভ করে, তারপরে যেমন ইজিপ্ট 1799, এরকম বেশ কিছু জায়গা আমরা পাবো, বা খ্রিস্টপূর্ব 465 ব্যাবিলন, এরকম বিভিন্ন ধরনের টাইম পিরিয়ডটা রয়েছে, অনেকটা টাইম পিরিয়ডে কভার করেছে, এবং টাইম পিরিয়ডটা শেষ হয়েছে 1915-র আশেপাশে, মানে 1915 গিয়ে আমাদের গল্পটা আমরা একটা এন্ডিং পাচ্ছি।
আচ্ছা বেশ, এইবার বিষয়টা হচ্ছে 1915, মানে আমরা কিন্তু পুরো বিষয়টাই অতীতে দেখতে পাচ্ছি। এটা কিন্তু মানে মেন টাইম পিরিয়ডটা কিন্তু 1912 থেকে 1915-র মধ্যে, যদিও এর মধ্যে যেটা বললাম যে ব্যাকলগে বেশ কিছু টাইম পিরিয়ড আমরা দেখতে পাবো। গল্পটার বিষয়টি কি না, অনেক জায়গায় বিভিন্ন বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন দেশে মানে সে ভারতবর্ষ হোক, ব্যাবিলন হোক, পুরনো রোম হোক, পুরনো গ্রিস হোক, এই রকম জায়গাগুলোতে অনেক বছর আগে থেকে, হয়তো তন্ত্রমন্ত্রেরও অনেক আগে থেকে লিঙ্গ পূজার একটা আইডিয়া রয়েছে। আমাদের দেশেও কিন্তু রয়েছে। তোমরা যদি একটু আমাদের যে কালচার রয়েছে সেই কালচারের দেবদেবীদের কথা ভাবো, তোমরা কিন্তু চট করে একটা দেবী মানে একজন দেবতার কথা তোমার প্রথমেই মাথায় আসবে, যে এই লিঙ্গ পূজার ধরনটা কিন্তু মানে অনেক লিঙ্গ পূজার এই আচার যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা প্রাচীন, এবং সেই ডিসকাশনে আমি লাস্টে আরেকবার আসবো। তো যাই হোক, এইরকম একটি ঘটনা মানে বলে যে এরকম দেবী মাইলিত্তার মন্দিরে বেশ্যাবৃত্তি করতে আসা একটি মেয়ে হারিয়ে যায়। এবার দেবী মাইলিত্তার মন্দিরে ওখানে নিয়ম ছিল এরকম যে ওখানকার যেসব মেয়েরা বিবাহযোগ্য হচ্ছেন তাদের প্রথমে দেবী মাইলিত্তার মন্দিরে এসে এক রাত্রেই সেখানে থেকে বেশ্যাবৃত্তি করতে হয়, তারপর তারা অন্য কোথাও যেতে পারবে। তো এবার সেখান থেকে এবং আমরা বেশ কিছু হত্যাকাণ্ড শুরু দেখব। এই হত্যাকাণ্ডটা শুরু হচ্ছে মানে এই যে হত্যাকাণ্ডটা সেই প্রাচীন যুগ থেকে শুরু হয়েছে, সেটা কোথাও একটা যেন ক্যারি ফরওয়ার্ড হচ্ছে 1912 থেকে 1915-র ভারতে। শহর কলকাতায় 1912 খ্রিস্টাব্দের আশেপাশে শহর কলকাতায় বেশ কিছু নারী কে মেরে ফেলা হচ্ছে। এই নারী চরিত্র কারা, যে যারা মূলত বেশ্যাবৃত্তির সাথে যুক্ত, তাদের মেরে ফেলা হচ্ছে, এবং তাদের যে মৃতদেহ, সেই মৃতদেহের মুখ একদম ফালা করে দেওয়া হচ্ছে, অত্যন্ত মানে ব্রুটাল ওয়েতে তাদের মারা হচ্ছে, এবং তাদের শরীরের ঠিক পায়ের কাছে একটি লিঙ্গ স্বরূপ একটি মানে কি বলবো মূর্তি রাখা হচ্ছে, যার মানে যেটা তাদের রক্ত তাতে মাখিয়ে একটা রিচুয়ালিস্টিক যেন কোথাও একটা আইডিয়া এরকম একটি রাখা হচ্ছে মূর্তি। এবং ওই যেখানে তাদের খুন করা হয় সেখানে দেওয়ালে অদ্ভুত কিছু ছবি আঁকা হচ্ছে। এরম বেশ কিছু খুন হতে থাকে, এবং এই খুন হতে হতে তার তদন্তে নামেন তখনকার যে ইন্সপেক্টর, তিনি হচ্ছেন সতীশচন্দ্র। তিনি বেসিক্যালি একজন মানে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন, যদিও কর্মের খাতিরে তিনি এখনও পুলিশে কাজ করেন। তো সেই সতীশচন্দ্র কি পারবেন যে এই সিরিয়াল কিলিংগুলোর পেছনে আসল কারণটাকে আবিষ্কার করতে? এবং এই সিরিয়াল কিলিংগুলো যেভাবে ঘটছে, সিরিয়াল কিলার সে কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে, আর এত বছর পরে এই যে এতগুলো ঘটনা, সম্রাট নেপোলিয়নের একটি ঘটনা আমরা দেখব 1799 সালের প্রেক্ষাপটে। আমরা যেটা একদম প্রথমে যেটা দেখব যে নন্দনগড় ভারতে 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের একটি প্রেক্ষাপটে। তো এই যে ঘটনাগুলো অনেক প্রাচীন ভারতে আমরা প্রাচীন সংস্কৃতিতে আমরা দেখে আসছি, সেই ঘটনাগুলোর সাথে এই 1912 সালে বা 1915 সালে যে সিরিয়াল কিলিংগুলো হচ্ছে তার কি সম্পর্ক? এগুলোর মধ্যে কি কোনো অলৌকিক ঘটনা রয়েছে, নাকি এগুলো সত্যি কোনো সিরিয়াল কিলিংই ঘটনা? এই সমস্ত কিছু নিয়ে সতীশচন্দ্র তিনি নানা রকম ইনভেস্টিগেট করতে শুরু করেন, এবং করতে করতে বেশ কিছু ইতিহাস আমাদের সামনে আসে। এই ইতিহাসটা হচ্ছে সেই লিঙ্গ পূজার ইতিহাস, এবং সেটা এক এক দেশে এক এক সময়ে এক এক যুগে এক এক নামে পরিচিত ছিল। ঠিক সেরমভাবেই সেই কোনো প্রাচীন দেবদেবীকে কি তাহলে আবার নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে 1915 সালের প্রেক্ষাপটে? তাই জন্যই কি সিরিয়াল কিলিংগুলো হচ্ছে? তাহলে সিরিয়াল কিলিংটা কে করছে? এবং লাস্টে যদি সিরিয়াল কিলিংকে মানে যে সিরিয়াল কিলার তাকে কি আমরা জীবিত ধরতে পারবো আদেও, নাকি কোনো অলৌকিকভাবে তারও মৃত্যু ঘটছে? এই নিয়ে গল্পটা বেশ ইন্টারেস্টিং, টান গল্প। টিপিক্যাল তন্ত্রমন্ত্রের গল্প নয় এটাও। এইখানটাতে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব।
আমি বইটা যখন পড়া শেষ করি আমার সাথে সোশ্যাল মিডিয়াতে লেখকের একটা কনভারসেশন হচ্ছিল, একটু কথোপকথন হচ্ছিল এই বইটা নিয়ে। তখন উনি বেশ কিছু ইন্টারেস্টিং বা খুব ইন্টারেস্টিং একটা টার্ম আমাকে ধরিয়ে দিলেন। আমি ওনাকে লিখেছিলাম যে হ্যাঁ বেসিক তন্ত্রমন্ত্র রিলেটেড হলেও তার থেকে বইটা আলাদা। উনি তখন একটা টার্ম আমাকে ধরিয়ে দেন যে এটা অ্যাকচুয়ালি টিপিক্যাল তন্ত্রমন্ত্রের বই কিন্তু নয়, এটা অকাল্ট রিচুয়ালসের বই। এবং সত্যি কথা, আমার সেই মুহূর্তে টার্মটা মনে ছিল না। উনি যখন লিখলেন ওটা, তখনই আমার মনে হলো যে হ্যাঁ এটাকে সত্যিই আমরা হয়তো অকাল্ট রিচুয়ালসের বই বলতে পারি, বলা উচিত অন্তত। কারণ টিপিক্যাল আমরা যেটা মন্ত্র তন্ত্রের উপাচার হ্যান ত্যান অনেক কিছু দেখি, সেইগুলো কিন্তু এই বইতে নেই। কিছু রিচুয়ালস রয়েছে ডেফিনেটলি, যেগুলো খুব একদমই প্রাপ্ত বয়স্কদের জন্য পড়ার মতো বই। এবং যেভাবে খুনগুলো হচ্ছে সেগুলো এই রিচুয়ালিস্টিক মার্ডারের মধ্যেই যেন ক্যাটেগরাইজ করা যেতে পারে। তো খুব স্বাভাবিকভাবে এই বইটার মধ্যে অলৌকিক রয়েছে বা অতিলৌকিক অতিপ্রাকৃতিক এলিমেন্ট রয়েছে, তার সঙ্গে একটি কিলার এবং সিরিয়াল কিলিংয়ের ঘটনার একটা বিষয় রয়েছে। তাই যারা ভূত পছন্দ করেন বা অলৌকিক অতিপ্রাকৃতিক গল্প পছন্দ করে তাদের জন্য যেমন বইটা ভালো লাগবে, ঠিক সেরকম যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করো, সিরিয়াল কিলিং এর বই পছন্দ করো, তাদেরও কিন্তু এই বইটা ভালো লাগবে। তার কারণ হচ্ছে যখন সিরিয়াল কিলিংয়ের পার্টটাতে আমরা ঢুকবো তখন কিন্তু বেশ কিছু জায়গা আমাদের পড়তে ভালো লাগবে। যেমন লেখক একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, উনি কিন্তু সিরিয়াল কিলিংয়ের জায়গাটাকে প্রচণ্ড গুরুত্ব দিয়েছেন এবং বেশ কিছু জায়গাতে উনি অসাধারণ ডিটেল রিসার্চ করে লিখেছেন। যেমন এই যে এই জায়গাটা মার্ক করে রেখেছি, তখনও পর্যন্ত ফরেন্সিক সায়েন্স 1915-1912 এই সময় টাইম পিরিয়ডটাতে তখনও অবধি ফরেন্সিক সায়েন্স অতটা ডেভেলপ অবভিয়াসলি করেনি, ইন্ডিয়াতে তো অতটা একদমই নয়। কিন্তু তখন কিভাবে ওই আঙুলের ছাপ ধরে সেটাকে বিশ্লেষণ করা হতো সেইটার একটা ডিটেল প্রসেস কিন্তু উনি এখানে লিখেছেন, খুব ডিটেল প্রসেস। মানে এই প্রসেসগুলো এতটা ডিটেলে হয়তো আমরা খুব কম বইতে পেয়ে থাকি, কম বাংলা বইতে পেয়ে থাকি। সেই ইয়েটা ডিটেলিংটা কিন্তু ওনারা খুব ভালো উনি রিসার্চ ওয়ার্ক করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে এই লিঙ্গ পূজা নিয়ে যে প্রাচীন ইতিহাস রয়েছে, যেটা হয়তো যে কোনো তন্ত্রমন্ত্রের ইতিহাসের থেকে অনেক বেশি পুরনো, অনেক বেশি প্রাচীন, সেই ঘটনাগুলোর ইতিহাস সম্বন্ধেও কিন্তু উনি খুব ভালো রিসার্চ ওয়ার্ক করেছেন, যেটা এখানে আমরা বেশ কিছু জায়গায় এরকম মার্ক করে রেখেছি, আমি তোমাদের সাথে শেয়ার করব বলে, যে কোন যুগে কোন সময়তে কোন পৃথিবীর কোন অংশে কীভাবে লিঙ্গ পূজা শুরু হয় এবং কিভাবে তার একটা প্রথা এখনও অবধি হয়তো গোপনভাবে চলে এসেছে, সেটা নিয়ে কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া উনি লিখেছে, আইডিয়া উনি পাঠককে দিতে চলেছেন এই বইটাতে, সেটাও বেশ আমার ইউনিক লেগেছে। আচ্ছা, এইবার আমি আসি বইয়ের যেটা ইউনিক পার্ট, সেটা হচ্ছে লাস্টের এই টিকা পোর্শনটি। এইখানে এটা আমার মনে হয় রিসেন্টলি অনেক বইতে আমি দেখছি যে এই টিকা পোর্শনটিকে অ্যাড করা হচ্ছে, যেটা খুব হেল্পফুল। তার কারণ হচ্ছে অনেকগুলো জায়গা, যেমন এই মাইলিত্তা যে দেবী বা প্রিয়াপাস বলে যে গ্রিক দেবতা রয়েছে, এদের উৎপত্তি স্থল কোথায়, এদের ইতিহাসটা কি, এই জিনিসগুলো আমরা এদের নাম হয়তো বইটা বা গল্পের মধ্যে পাচ্ছি, কিন্তু তাদের ব্যাকলগে তাদের ইতিহাসটা তো সম্বন্ধে সবসময় আমরা জানতে পারছি না। আর সবসময় যে আমরা সেই ক্যারেক্টারগুলোকে গুগল করে বার করব সেটাও পসিবল হয় না। তো এই ধরনের টিকা দেয়া থাকলে এই জায়গাটা কিন্তু একটুখানি বুঝতে আমাদের সুবিধা হয়, বা যদি কোনো পাঠক আরও বেশি কিছু জানতে চান, ডিটেলে জানতে চান, তাহলে কিন্তু এই টিকাগুলো পড়ে সেই পাঠকের পক্ষে বোঝার আরও বেশি সুবিধা তৈরি হয়। এবং ডেফিনেটলি উনি এটাও লিখে দিয়েছেন যে টিকাগুলো প্লিজ বইটা পড়ার পরে পড়বেন, সেটাই পড়া উচিত, আগে পড়ে নিলে সেই মজাগুলোই হয়তো থাকবে না। তো সেরকম বেশ কিছু ঐতিহাসিক ঘটনা, যেমন ব্যাটেল অফ পিরামিড বা ঐতিহাসিক জিনিস যেমন গ্রেট পিরামিড অফ গিজা বা বটতলার বই, আমরা ছোটোবেলাতে আগে পড়তাম, মানে ছোটোবেলাতে শুনেছি, পড়তাম না, সরি, বটতলার বই তখন খুব নিকৃষ্ট একটু উদাহরণ হিসেবে দেয়া হতো।
বটতলা চটি বই শুনলেই লোকজন একটু অন্যরকমভাবে চলে যেত। তো যাই হোক, তো বটতলার বই কোত্থেকে এসছে, তো সেইটার একটা আইডিয়া এখানে দেয়া রয়েছে। তো এই রকম বেশ কিছু অংশ কিন্তু এখানে টিকা হিসাবে দেয়া রয়েছে, যেটা তোমাদের পড়াটা এই বইটার মানে যে পড়ার যে আইডিয়াটা সেটাকে আরও বেশি সমৃদ্ধ করতে চলেছে। তো এই হচ্ছে এই বইটা নিয়ে আমার বলা ছিল। তবে যেটা বলা সেটা হচ্ছে এই 3টে বই কিন্তু প্রাপ্ত বয়স্কদের জন্য বা প্রাপ্ত মনস্কদের জন্য। এই বইটা আমি বলবো রুদ্ধিজাতিকা পুরোপুরি, রুদ্ধিজাতিকা এবং মৃন্ময়ী এই দুটো পুরোপুরি প্রাপ্ত বয়স্কদের জন্য, এবং ইভিল খানিকটা প্রাপ্ত মনস্কদের জন্য। এটা প্রাপ্ত বয়স্কদের জন্য না হলে প্রাপ্ত মনস্কদের জন্য তো বটেই। তো এই 3টে বই নিয়ে আমি তোমাদের সাথে আজকে ওই জন্য আলোচনা করার ছিল। 3টেই কিন্তু যে বললাম যেরকম যে 3টেই হরর জনারের বই, তার মধ্যে থ্রিলার তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু 3টে 3 ধরনের বই। যেখানে ইভিল বইটা আমাকে একটুখানি হতাশ করেছে, ঠিক সেরকমভাবে মৃন্ময়ী এবং রুদ্ধিজাতিকা বইটি তো কিন্তু আমার বেশ পড়ে ভালো লেগেছে। তো তোমরা যারা একটু ডিফারেন্ট টাইপের হরর বই পড়তে ভালোবাসো, অতিপ্রাকৃতি বা অলৌকিক ধরনের বা টিপিক্যাল ভূতের গল্প নয় আর কি, বা টিপিক্যাল তন্ত্রমন্ত্রের গল্প নয়, একটু অন্য রকমের ভয়ের গল্প পড়তে ভালোবাসো, তারা কিন্তু এই দুটো বই পড়তে পারো। যার যদি ইভিল তাদের কথাই বলবো যে ইভিল যারা ওই মুভিগুলো দেখেছো তাদের কিন্তু ইভিল পড়তে হয়তো ভালো লাগবে না, এবং যারা মুভিগুলো দেখোনি তাদের হয়তো তারা ইভিলটা পড়তে পারো, তোমাদের হয়তো নতুনত্ব কিছু লাগলেও লাগতে পারে, কিন্তু আদারওয়াইজ ইভিলটা আমার খুব একটা ভালো লাগেনি, কেন আমি মুভিগুলো দেখে নিয়েছি, মুভিগুলো অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, এবং ইভিলে আমি আলাদা কোনো এলিমেন্ট কিন্তু পাইনি। আর বাকি দুটো যেরকম বললাম যে প্রাপ্ত বয়স্ক হলে তবেই কিন্তু তোমরা এই বই দুটো পড়তে পারবে। তো এই ছিল আজকের মতো বইয়ের রিভিউ। কেমন লাগলো বইয়ের রিভিউটা সেটা প্লিজ আমাকে জানিও, এবং এই বইগুলোর মধ্যে থেকে কোন বইটা তোমাদের উইশ লিস্টে আছে বা কোন বইটা অলরেডি পড়া হয়ে গেছে সেটাও প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। আমার প্রত্যেক কটা ভিডিও তোমাদের কেমন লাগছে, মানে ওভারঅল কেমন লাগছে সেটাও প্লিজ একটু জানিও। কোথায় আমাকে ইমপ্রুভ করতে হবে, কোথায় ঠিক মতো হয়তো আমি বলতে পারছি না বা বোঝাতে পারছি কিনা, সেই বিষয়টাও একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার সেই জায়গা থেকে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। এবং প্লিজ 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 যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটাও একটু প্রেস করে দিও, যাতে এরপর থেকে যখনই কোনো ভিডিও আমি পোস্ট করব বা কোনো রকম কোনো পোস্ট, কমিউনিটি পোস্ট আনবো, তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই বুক রিভিউ। খুব তাড়াতাড়ি অন্য আরও কিছু বই নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসবো, আলোচনা করতে আসবো। সুস্থ থেকো, ততদিন ভালো থেকো, তাড়াতাড়ি দেখা হবে। সায়নারা।